আমি এখন দাঁড়িয়ে আছি এয়ারপোর্টের ইনসাইডের শেষ সীমানায়। এরপর মূলত গাড়িতে করে নিয়ে যাওয়া হয় বিমানের কাছে। নেপালের পথে এভারেস্টের চূড়া মূলত বিমানের ভিতরে যাদের উইন্ডোর পাশে সিট পড়ে তারা এই সিনারিটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারে। রোমাঞ্চকর মেমোরি ধরে রাখার মতো নেপালের ভ্রমণের কিছু তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মূলত বাংলাদেশি মানুষরা যে কেউ চাইলেই যে কোনো সময় নেপাল ভ্রমণ করতে পারে, সেক্ষেত্রে কোনো ভিসার অত প্যারা থাকে না। ফর দ্য ফার্স্ট টাইম অন অ্যারাইভাল ভিসাতে আপনি নেপালে চলে যেতে পারবেন কোনো খরচ ছাড়াই। এরপর নিজের সময় সুযোগ সুবিধা মতো এয়ার টিকিট কেটে নেবেন। নেপালের এয়ারপোর্টে পৌঁছে এরকম একটা মন্দির। নেপালের এয়ারপোর্ট মোটামুটি ছোট। এরপর আমরা চলে গেছি হোটেলে। যেই হোটেলে আমরা রুম বুকিং করেছি সেখানেই রয়েছে কফি শপ। প্রথমে ডু মেরে আগে সবার প্রথম হোটেল কর্তৃপক্ষ আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে কফি প্রোভাইড করলো। আমি বরাবরের মতো সব সময় আমেরিকানো ট্রাই করি এবং তারা একটা জিনিস ভালো, আমার পানির কথা বলতে হয় নাই, এমনিতেই পানি তারা দিয়ে দেয়। সন্ধ্যার দিকে বের হলাম নেপালের কাঠমান্ডুর থামেল সিটিতে। সেখানে একটা মোমোর দোকান পেলাম এবং বেশ কিছু ক্যাটাগরির মোমো তারা সেল করে। পাস্তা, পিৎজা, মেন কোর্স, সালাদ, সাইডস এবং এখানে আবার লার্ন অ্যাবাউট মোমোর বিষয়ে কিছু কথা লেখা আছে, মোমোর হিস্ট্রি এবং অনেক কিছু আর কি এখানে ছিল। আমরা মূলত মোমোর জন্য এখানে এসেছি, যেহেতু এই রেস্টুরেন্টের নামটাই ছিল মোমো। Vegetable, chicken, dessert, steam momo, fried momo, lot of things they have. They are also selling alcohol. নেপালের প্রত্যেকটা জায়গায় এই জিনিসটা খুব কমন। এই যে কিচেনে মোমো বানাচ্ছে সেটা আমি দেখছি কিভাবে বানাচ্ছে। এবার মোমোর হিস্ট্রিটা একটু পড়তে পারেন পজ করে। এরপর আবার আমি আমাদের হোটেলের যে নিচে আরেকটা কফি শপ ছিল সেখানে আবার চলে গেলাম। মানে ওখানে বসি, যেহেতু উপরেই হোটেল থাকে, এখানে বসে আপনি সময় কাটাতে পারেন। একটা ফিমেল বারিস্তা মূলত এই কফি শপটা অপারেট করে এবং নেপালের থামেল সিটিতে এত পরিমাণ কফি শপ, মানে আপনি অবাক হবেন। একটু পরপর কফি শপ, বেকারি, বারিস্তা ট্রেনিং সেন্টার, তারপর নাইট ক্লাব, বার, এগুলো খুব অহরহ দেখা যায়। মানে ওই অতটুকু জায়গা, মানে যেমন ঢাকার গুলশান, নেপালের থামেল, ওখানে সারা দিন রাত মানুষ হাঁটাচলা করে, কেনাকাটা করে, ঘোরাফেরা করে। আমার মেইন টার্গেটই ছিল কফি এক্সপ্লোর করা, বারিস্তা ট্রেনিং সেন্টার ভিজিট করা। বারিস্তা লেডি আমাকে একটা সুন্দর হার্ট তৈরি করে দিয়েছে এবং আমার ছোটো ভাইকে একটা রোজেটা তৈরি করে দিয়েছে। শি ইজ ডুইং ভেরি নাইস। ভালোই ডিজাইন করতে পারে কফির উপরে এবং সাথে তারা সুগার প্রোভাইড করে, যেটা আমরা ঢাকাতে আমরা যেভাবে করি। এবং কাপের সাইজটা আই থিঙ্ক অ্যারাউন্ড 260-70 ml হবে, এরকমটাই মনে হচ্ছিল। এবং একটু চেক করে দেখলাম যে মোটামুটি ফোমের ব্যালেন্সিংটা ভালোই ছিল। মোটামুটি জানে আর কি কফি সম্পর্কে, ভালোই মনে হলো। ইন এ কাপ ইফ নট ডাউন দ্যাট উইল বি ক্যাপাচিনো। সো যেহেতু চলে গেছে নিচে, তার মানে আমরা ধরে নিতে পারি লাটে। আর এই যে ফোমের যে একটা থিকনেস ইজ ফাইন, মানে মেকিং প্রসেসটা সুন্দর। এখন টেস্টটা দেখি কেমন। বিসমিল্লাহ। Yeah, sure. Oh, thank you. So either wait first. Apu, one thing. So you guys are using Arabica or Robusta? Which coffee bean? Robusta. So they are mainly using Robusta coffee bean, and I can feel the taste, little bit of bitterness already in the cup. So here is our barista. She is very nice, attractive, and very nice service she provides us. Thank you. Thank you so much. এখন আমরা ব্রেকফাস্ট ট্রাই করি। এরপর আমরা দিনের বেলা একটা স্কুটি ভাড়া করলাম, যেটা ভাড়া করতে রেন্ট লেগেছিল 1200 টাকা। আপনি সারাদিন চলে স্কুটি চালিয়ে নেপালের কাঠমান্ডু সিটি ঘুরে ঘুরে দেখতে পারেন। আপনার কাছে ভালো লাগবে। বিভিন্ন জায়গায় যেখানে ট্যাক্সি কিংবা যদি আমরা গাড়ি ভাড়া করি অনেক টাকা লেগে যেতে পারে, সেই হিসাবে স্কুটি ইটস ফাইন। আমি সবসময়
থেকে রেস্ট্রেট টু বারিস্টার কফি স্কুল, মানে যেখানে কফি শপ, যেখানে বারিস্টার চেষ্টা করি আর কি। এরপর মূলত আমরা নেপালের ট্যুরিজম বোর্ডে যাই, যেখান থেকে মূলত বিভিন্ন ট্রেকিং করার জন্য পারমিশনগুলো নিতে হয়। নেওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম বিখ্যাত একটা টেম্পল নেপালের কাঠমান্ডুতে। এই টেম্পলটার নাম জানি কি, তবে খুবই জনপ্রিয় এবং এখানে জুতা খুলে আসতে হয়। ওখানে গিয়ে আবার মুড়ি ট্রাই করলাম। আমরা এখন এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে দাঁড়িয়ে পুরা নেপালের কাঠমান্ডু শহরটাকে দেখা যায়, মানে প্রচুর উপরে। যে জায়গাটার নাম হচ্ছে দ্য সিঙ্গেল ট্রি, এবং ওইখানে কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, যেমন ছোটোবেলায় বলতাম দোলনা খেলা, ওইটাকে বলা হয় নাকি সুইং, এরকম কিছু হাঁটা চলা ফটোশ্যুট এগুলো দেখতে যাচ্ছি লেটছি। এখন এসে পৌঁছালাম এখানে। 30 টাকা দিয়ে নেপালি টাকায় স্কুটি পার্কিং করলাম। এই যে একটা সিঁড়ি দেখছেন সরু লম্বা, এই সিঁড়ি পায়ে হেঁটে উপরে যেতে হবে। আসলে নেপাল এই দেশটা শুধুমাত্র ঘোরার জন্য। আপনার যদি ফ্রি সময় থাকে, ভ্যাকেশন থাকে, আপনি প্রাকৃতিক দৃশ্য, আল্লাহর সৃষ্টি দেখতে পারেন এবং আল্লাহর কথা বেশি বেশি মনে করতে পারেন। মোটামুটি হাঁটতে ভালোই পেন লাগে এবং সিঁড়ি বেয়ে ওঠার মতো 5-7 তলা এরকম উপরের দিকে মনে হচ্ছে যাচ্ছি। ওই যে সিঙ্গেল ট্রি ক্যাফে আছে একটা, সেখানে গিয়ে কফিও খাবো এবং সেটার রিভিউ দিব। অলরেডি আমি 2-1টা ভিডিওতে আমি ওই কফি শপ সম্পর্কে ভিডিও দিয়েছি আপনাদেরকে। চলুন অ্যাডভেঞ্চার করতে আজকে চলে আসুন নেপালে। এই যে দেখেন এখানে তারা কফি সেল করছে। এটা একটা মোটামুটি ভালো রেস্টুরেন্ট এবং এত সুন্দর ভিউয়ের একটা রেস্টুরেন্ট, কাস্টমার রয়েছে। এটা খেলতে মানে যে সুইংটার জন্য আপনার 150 টাকা, আর একটা আছে ইলেকট্রিক সুইং, সেটার জন্য নেপালি মুদ্রায় হচ্ছে যে আপনার 300 টাকা। এবং আরেকটা অ্যাক্টিভিটি, এই যে একটা দোলনা দেখছেন, এখানে 2জন কাপল বসলে 500 টাকা। এই দেখেন একটা মেয়ের কত বড় সাহস। ভাই রে ভাই, আমার এত ভয় করতেছিল দেখে, আমি এগুলা করতে পারবো না, তবে সে করতেছে। মাই গুডনেস, সাহস আছে চমৎকার। আমার কাছে মনে হয়েছে আমার জন্য এই গ্লাসে হাঁটাই ঠিক আছে। এইটার জন্য নেপালি মুদ্রায় 500 টাকা, বাংলাদেশি টাকায় 400 কি 450 টাকার মতো। তো এইটা আমি হেঁটেছিলাম, তাও গ্লাসের উপর হাঁটতে খুব ভয় লাগতেছিল। গ্লাসটা কারেন্টের সাহায্যে একটু নাড়াচাড়া করতেছে। এরপর নেপালের শহর থেকে বের হয়ে আমরা চলে গেলাম গ্রামীণ অঞ্চলে কাস্কি। এটা হচ্ছে মানুষজন এখান থেকে ট্রেকিং করতে বের হয়, যেটা অন্নপূর্ণা বেস ক্যাম্পের জন্য। সো আমরা একটা কটেজে উঠেছি, মানে হোটেল বলতে পারেন। এই যে হোটেলের বাইরে থেকে এগুলো দেখা যায়। এই আমরা এত উপরে আছি এবং এখন আমরা আপনাদেরকে আমাদের রুমটা বলবো। সো এই জায়গাটার নাম হচ্ছে গান্দুক হচ্ছে জায়গাটার নাম, গান্দুক প্লেস। এখানে দেখেন নেপালের অনেকগুলা ব্যক্তিদের বই রয়েছে। এখানে আমরা বসে চলে সময় কাটাতে পারবো। আমাদের রুম হচ্ছে এটা হচ্ছে আমাদের রুম। সো এটা হচ্ছে ওয়াশরুম, ঠান্ডা পানি গরম পানির ব্যবস্থা রয়েছে। আর এখানে আমরা 2জন থাকবো। 2জনের জন্য আপনার হচ্ছে যে রুম এবং খাবার খরচ মিলে 1700 করে 3400। সো একজনের জন্য 1700 টাকা। এর মধ্যে আমি পাচ্ছি হচ্ছে আপনার ব্রেকফাস্ট এবং ডিনার, লাঞ্চ পাচ্ছি না। আমরা গাড়িতে করে এইখানে এসে নেমেছিলাম, এইখানে। এরপর গাড়ি চলে না, শেষ পয়েন্ট। সো মোটামুটি যারা প্ল্যান করছেন, সো ইউ ক্যান ইজিলি, দিস ইজ সো নাইস অ্যাকচুয়ালি, রাইট। নেপালে আসার পর সবচেয়ে যে স্মৃতিময় একটা মোমেন্ট, সেটা হচ্ছে এই নদীর পাড়ে কফি বানানোর ভিডিওটা। এইটা আমার একটা
মেমোরেবল স্মৃতি হিসেবে থাকবে। প্রচণ্ড ঠান্ডা বাতাস, আমার পিছনে নদীর কলকল শব্দ, চূড়াটা জ্বালাতে পারছিলাম এত বাতাস। তারপর সেখানে 1 কাপ গরম গরম ব্ল্যাক কফি খেয়েছিলাম। সো দিস ইজ সো মেমোরেবল, রিমার্কেবল ডে। আই উইল অলওয়েজ রিমেম্বার দ্য ডে। সো আবার যদি কখনো যাওয়া হয় তাহলে এখানে গিয়ে আবার কফি বানাবো, তখন লাটে বানাবো অথবা ক্যাপাচিনো। আমরা যখন ট্রেকিংয়ে গিয়েছিলাম এরকম বেশ কিছু ঝুলন্ত 2-3টা ব্রিজ পেয়েছিলাম, মানে অনেক বড় বড় ঝুলন্ত ব্রিজ। আমি চিন্তা করতেছি এগুলো আসলে কিভাবে সেট করেছে নেপালের মানুষজন, অবাক করার মতো বিষয়। ট্রেকিং শেষ করে আবার নেপালের সিটিতে মানে কাঠমান্ডুর থামেলে চলে এসেছি। সেখানে এসে পেয়ে গেলাম বাংলাদেশি হোটেল, বাংলাদেশি রেস্টুরেন্ট, বাংলাদেশি খাবার, হালাল খাবার। অনেক দিন পর মনে হয় যে একটু ভালো খাবার পাবো। নেপালের ঐতিহ্যবাহী খাবারগুলো না কেমন যেন সিদ্ধ না, কী ধরনের মশলাপাতি দেয়, একদমই খেতে পারা যায় না। দেখেন ঢাকা রেস্তোরাঁ, বাংলাদেশের খাবার এখানে পাওয়া যায়। কাঠমান্ডু সিটিতে থামেল একটা এরিয়া যেখানে পর্যটকরা এসে ভিড় করে, কেনাকাটা করে, ঐতিহাসিক শহরের মধ্যে যেই সমস্ত জায়গাগুলো থাকে সেগুলো ভিজিট করে। এখানে আরেকটা বাঙালি খাবার হোটেল, নর্থ বেঙ্গল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এরকম বেশ কিছু। আমরা সবগুলো বাংলাদেশি খাবারের দোকানে ঢুকেছিলাম এবং এক দিন করে এক একটা খাবার ট্রাই করেছি। পরোটা, তারপর ভাত। তো গরুর মাংস পাওয়া যায় না, তবে মহিষের মাংস কিন্তু পাওয়া যায়, এটা আমি ট্রাই করেছি। এরপর মাছ পাওয়া যায়, মুরগি পাওয়া যায়, পাহাড়ি মুরগি খাবার পাওয়া যায়, ডাল পাওয়া যায়, মোটামুটি ভালো। এবং নেপালের যদি আমি ট্র্যাডিশনাল খাবারের কথা বলি, যখন ট্রেকিংয়ে গিয়েছিলাম গ্রামীণ অঞ্চলে, সেখানের ডাল ছাড়া আর কিছুই ভালো লাগে নাই আমার কাছে। ডাল আছে, ভাত আছে, মহিষের মাংস, দিস ইজ বেগুন ভর্তা, অ্যান্ড আর জানি কি ভর্তা দেখলাম, আলু ভর্তা, অ্যান্ড আলু ভর্তা, দিস ওয়ান ফিশ, ডাল ভর্তা। ওকে, সো লেটস সি, টেস্ট করি। আর যারা ঢাকাতে বা বাংলাদেশ থেকে আসবেন আপনারা রিকমেন্ড থাকবে যে বাংলাদেশিদের কাছ থেকে খাওয়ার জন্য আর কি। জি ধন্যবাদ। দেখি আমরা খাওয়া দাওয়া শুরু করি। বেগুন ভর্তা খেয়েছি, মোটামুটি ভালোই ছিল। এখন আমরা ডাল ভর্তা দিয়ে ট্রাই করে দেখি যে কী অবস্থা, একদম আমাদের ঢাকার মতো ফ্লেভার পাওয়া যায় কিনা। রাইসটাই শুধু ডিফারেন্ট, আমাদের দেশের রাইসটা আর একটু মোটা হয় না, আর ধার। মোটামুটি বেগুন ভর্তা ভালোই ছিল। এবার দেখি যে ডাল, নট ব্যাড, ভালোই। আমরা এখন মহিষের মাংসটা ট্রাই করছি। এভরিওয়ান, আমরা এই মুহূর্তে অবস্থান করছি নেপালের কাঠমান্ডুর দরবার স্কোয়ার, যেটা অনেক ঐতিহ্যবাহী একটা জায়গা। দেখেন হাজার হাজার মানুষের আগমন এখানে হচ্ছে, প্রচুর মানুষ। আমরা ভিতরে যাব, তবে একটু দেখি কী অবস্থা। এদিকে আবার বাইরে অনেক সুন্দর সুন্দর কি বলে হ্যান্ডক্রাফট কি জানি বলে ওগুলো বিক্রি হচ্ছে আর কি। আশেপাশে দেখেন কফি শপ আছে, নেপালিস অর্গানিক কফি আছে, হিমালয়ান জাবা কফি আছে, এখানে হোটেলও আছে। তারপর দেখেন উপরে দেখেন বিশ্রাম ক্যাফে আছে, হিমালয়ান ক্যাফে আছে, রুফটপ রেস্টুরেন্ট আছে। এই হচ্ছে যে এটার আউটসাইড, প্রচুর মানুষের আনাগোনা। আপনারা যারা নেপালে আসবেন এখানে এসে সময় কাটাতে পারবেন এবং আপনার কাছে ভালো লাগবে। বিকালটাও এখানে কাটাতে পারেন চাইলে। এটা হচ্ছে আপনার একদম শহরের মধ্যেই, কাউকে বললেই চিনে দিবে, বা ম্যাপে তো আপনি পাবেনই। রোড অনেক কিছু আছে এখানে। দরবার স্কোয়ারের আশেপাশের এরিয়াগুলো দেখেন, একদম মানুষজনের যাতায়াত থাকে, প্রচুর প্রচুর মানুষ এখানে ঘুরতে আসতেছে, দেখতে আসতেছে। এবং আপনিও চাইলে যদি ঢুকতে চান তাহলে হচ্ছে আপনার এন্ট্রি ফি হচ্ছে 500 টাকা আর কি, নেপালি রুপি 500 টাকা। সো 500 টাকা আপনি খরচ করে আপনি চাইলে এটার ভিতরে ঢুকতে পারবেন। সো এইটা হচ্ছে আপনার দরবার স্কোয়ার আউটসাইড। এই যে মানুষজন এখানে বসতেছে, আড্ডা দিচ্ছে, সময় কাটাচ্ছে, হাঁটাচলা করতেছে।
ভিতরটা যদি আপনাদের একটু দেখাই, দেখেন মোটামুটি মানুষজনের আনাগোনা রয়েছে। এটা হচ্ছে দরবার স্কোয়ারের আশেপাশে কফি শপ, যেখানে মানুষজন আড্ডা দিচ্ছে, কফি খাচ্ছে, পান করছে আর কি। এই যে তাদের বারিস্তারা। এই হচ্ছে বাইরের ভিউ। তো এটা একদম একদম মেইন সিটিতেই, কাঠমান্ডুতে আপনারা আসতে পারেন চাইলে। তাদের ডিসপ্লেতে দেখাই ব্লুবেরি, শিওর প্লিজ। সো এটা হচ্ছে ব্লুবেরি চিজ কেক। এটা একটু গোল করে দাও তো। এত বাজে চিজ কেক আমি মনে হয় আর খাইনি। দাম কিন্তু প্রায় 500 টাকার মতো নেপালি টাকায়। কেমন যেন মানে মিষ্টি না, তারপর উপরের মোটামুটি আমার টাকাটা মনে হয় একটু লস হয়েছে। তবে জাস্ট যেহেতু এক্সপ্লোর করতে এসেছি তাই আর কি খাওয়া। তবে এই কফি শপটা কিন্তু আবার বিখ্যাত। 80-90টার মতো মানে নেপালে আউটলেটই রয়েছে এই কোম্পানির। বিশাল বিশাল মালিয়া, অনেক বড় একটা কোম্পানি। এবং তাদের কফি ভালো এবং খুব ভালো মেশিন তারা ব্যবহার করে। কফি শপের ভিতর থেকে বাইরের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। ভালোই লাগে একাকি। আমার আসলে ঘোরার মাঝখানে কফি টফি থাকলে জিনিসটা একটু অন্যরকম লাগে। ফ্ল্যাট হোয়াইট কফি, যেটা অ্যারাউন্ড 200 ml কাপে তারা সার্ভ করেছে। সুন্দর একটা হার্ট শেপ ডিজাইন করে দিয়েছে। আমরা আবার ডিভাইড করে খাবো। কাপটা সুন্দর লাতে আর্ট করার জন্য মনে হচ্ছে। সো কুল। একটু গরম দিলে আই থিঙ্ক ভালো হতো, বাট এটা এনাম গরম আছে। এবং একটা সুন্দর একটা হার্ট শেপ করে দিয়েছে। এবং এটা যে ফ্ল্যাটও একটু দেখানোর চেষ্টা করছি আর কি, ফোমিংটা। এই যে দেখেন ফোমিংটা মোটামুটি ঠিক আছে। যেহেতু আমার ফোমটা কম পছন্দ করছে কিনা, তারা লিচের ভিতরে একটা থিকনেস ফোম দিচ্ছে, যেখানে আবশ্যক ব্যবহার করে তারা। ওকে গাইস, এইটার প্রাইস পড়েছিল 350 টাকা নেপালি। ট্রাই। সো এবার দোকানের বিখ্যাত কফি ট্রাই করে দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। ভালো স্ট্রংনেস আছে এবং আই থিঙ্ক তাদের কফি বিনটা অ্যাকচুয়াল অ্যারাবিকা টাইপের হবে, যেখানে ওই যে তিক্তটা গলার ভিতরে লাগে না। এটা একটা ব্যালেন্স সুইট ফ্লেভার রয়েছে। নট ব্যাড, ভালোই। সো এই হচ্ছে নেপালের হিমালয়ান চাবা কফির ছোটো করে একটা রিভিউ। আপনারা যদি কখনো আসেন, কফি লাভাররা, তারা বিখ্যাত জায়গা থেকেই কফি ট্রাই করেন, হয়তো একটু ভালো কিছু পেতে পারেন। থ্যাংক ইউ। আমরা এই মুহূর্তে আছি নেপালের কাঠমান্ডুর থামেল এরিয়ার কক্সবাজার হোটেলে, যেটা একদম বাংলাদেশি মানুষ দ্বারা পরিচালিত। আমরা পরোটা অর্ডার করেছি, সাথে ডিম পোচ। এখানে আপনি বাংলাদেশি সকল খাবার পেয়ে যাচ্ছেন। কিন্তু যদি তাদের মেনুটা একটু আমি দেখাই, দেখেন সাদা ভাত 50 টাকা, রুই মাছ রূপচাঁদা 300 টাকা, মহিষের মাংস 200 টাকা, মিক্স সবজি 100 টাকা, পাহাড়ি মুরগি 250 টাকা, ব্রয়লার মুরগি 200 টাকা, ছোলা ডাল 70 টাকা, হাঁসের মাংস আছে 300 টাকা, করলা ভাজি আছে 100 টাকা, মাছ ভর্তা 100, আলু ভর্তা 50, ঢেঁড়স মানে ভেন্ডি ভাজি 100, বেগুন ভর্তা 100, শাক ভাজি 100, বরবটি ভাজি 100, ফুলকপি ভাজি 100, মিষ্টি কুমড়া ভাজি 100, আলু ভাজি 100, লাউ শুটকি 120। এরকম সকল খাবার কিন্তু আপনি পাবেন, দেখছেন ইংরেজিতেও লেখা আছে। সো যারা নেপালে আসবেন তারা এরকম এই যে হোটেল আর রহমান, এটাও বাংলাদেশি মানুষ দ্বারা পরিচালিত। এটার অপোজিটেই কক্সবাজার হোটেল। সো এখানে আপনারা আসতে পারেন অবশ্যই।
সো গাইস, আমাদের ফ্লাইট ছিল আজকে 3টার দিকে। খারাপ আবহাওয়ার কারণে আমাদের ফ্লাইট ক্যান্সেল হয় এবং সেটা আবার সন্ধ্যা 7টার দিকে হওয়ার সম্ভাবনা আছে যদি আকাশ সব কিছু ঠিকঠাক থাকে। তাই বাংলাদেশ বিমানের পক্ষ থেকে এখন আমাদেরকে রেডিসন লাউঞ্জে গিয়ে কিছু খাওয়াবে ফ্রিতে। যেহেতু দেরি হচ্ছে, যেহেতু আমরা অনেক আগে এখানে আসছিলাম, দেখি কী অবস্থা। সবাই দোয়া করেন যেন আবহাওয়াটা কিছুটা উন্নতি হলে বিমানটা ল্যান্ড করতে পারবে। সো চলো বিমানটা ল্যান্ড করতে পারলে আমরা এতক্ষণে বাংলাদেশে থাকতাম আর কি। সো আল্লাহ ভরসা। সব শেষ, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ফ্লাইট করতে পেরেছি। বাংলাদেশে আসার সময় অনেক আবহাওয়ার আমরা ঝামেলায় পড়েছিলাম। ফ্লাইট 2 থেকে 3বার ক্যান্সেল হয়েছে। একদিন অতিরিক্ত দিন আমাদের থাকতে হয়েছে নেপালে। এরপরে আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশে ব্যাক করতে পেরেছি। তবে মোটামুটি যে কয়টা দিন নেপালে ছিলাম, এটা আসলে খুব ভালো সময়। এই যে চিরচেনা ঢাকার শহরে কিছু জায়গা গ্লাসের ভিতর থেকে দেখা যাচ্ছে। বাংলাদেশ বিমানের গ্লাসটা আরেকটু পরিষ্কার হলে আরও ভালো দেখা যেত আর কি। মনোমুগ্ধকর দৃশ্য ঢাকা শহরের আশেপাশের এরিয়াগুলা।